আজ আমরা জন ম্যাসফিল্ডের সি ফিভার পোয়েমটা সম্পর্কে আলোচনা করব। সুতরাং আমরা প্রথমে জন ম্যাসফিল্ড দ্য অথর অর দ্য পোয়েট সম্পর্কে আমরা জানব এবং এই টেক্সটের মূল বিষয়বস্তু কি সেটা সম্পর্কেও আমাদের জানা প্রয়োজন। দ্য অথর অ্যান্ড দ্য টেক্সট। জন এডওয়ার্ড ম্যাসফিল্ড 1878 to 1967 অর্থাৎ জন এডওয়ার্ড ম্যাসফিল্ড, যিনি 1878 থেকে 1967 সাল পর্যন্ত বেঁচে ছিলেন, ওয়াজ অ্যান ইংলিশ পোয়েট। ইনি একজন ইংরেজি কবি, রাইটার, লেখক অ্যান্ড পোয়েট লরেট। পোয়েট লরেট বলতে বোঝায় সভাকবি of the United Kingdom from 1930 till his death, 1930 থেকে তার মৃত্যু পর্যন্ত। অর্থাৎ জন এডওয়ার্ড ম্যাসফিল্ড, যিনি 1878 থেকে 1967 সাল পর্যন্ত বেঁচে ছিলেন, was an English poet, writer and poet laureate of the United Kingdom। তিনি ইউনাইটেড কিংডমের পোয়েট লরেট অর্থাৎ সভাকবি, কবি এবং লেখক ছিলেন 1930 থেকে তার মৃত্যু অবধি। তিনি ইউনাইটেড কিংডমের পোয়েট লরেট ছিলেন 1930 থেকে তার মৃত্যু পর্যন্ত। হি ইজ অলসো রিমেম্বার্ড, তাকে আবার স্মরণ করা হয়। রিমেম্বার্ড কথাটার অর্থ স্মরণ করা। তাকে স্মরণ করা হয় অ্যাজ দ্য অথর অফ দ্য চিলড্রেন্স নোভেল, শিশুদের একটা উপন্যাসগুলো, যেগুলোর নাম হলো দ্য মিডনাইট ফোক অ্যান্ড দ্য বক্স অফ ডিলাইটস। অর্থাৎ তাকে মনে করা হয়, তাকে স্মরণ করা হয় চিলড্রেন নভেলস দ্য মিডনাইট ফোক এবং দ্য বক্স অফ ডিলাইটস এইগুলো লেখার জন্য। এরপর এই টেক্সট সম্পর্কে বলা হয়েছে। আমরা যে টেক্সট পড়তে যাচ্ছি সেই টেক্সটের নাম হলো সি ফিভার। দিস পোয়েম ইজ রিলেটেড টু দ্য সি অ্যাডভেঞ্চার। এই কবিতাটা সি অ্যাডভেঞ্চারের সঙ্গে সম্পর্কযুক্ত। এখানে যেটা লেখা আছে, দ্য পোয়েম স্পিক্স অফ দ্য এক্সাইটমেন্ট অফ দ্য পোয়েট। এক্সাইটমেন্ট মানে উত্তেজনা। কবিতাটি বলে কবির উত্তেজনা সম্পর্কে, যিনি ফিলস অ্যাট দ্য অ্যান্টিসিপেশন অফ এ সি ভয়েজ। সি ভয়েজ মানে সমুদ্র যাত্রা। সমুদ্র যাত্রার অ্যান্টিসিপেশন মানে সংযুক্তি, অর্থাৎ সমুদ্র যাত্রার সঙ্গে সংযোগ রক্ষা হলে বা সংযোগ হলে যে ফিলিংসটা কবি অনুভব করেন, সেই ফিলিংস অফ এক্সাইটমেন্টের কথা বা সেই উত্তেজনার অনুভূতির কথা কবি এখানে প্রকাশ করেছেন। দ্য প্যাশনেট ডেসক্রিপশন অফ দ্য সিস্কেপ মানে সমুদ্রের যে দৃশ্য, প্যাশনেট মানে আবেগপ্রবণ, ডেসক্রিপশন মানে বর্ণনা। সমুদ্রের দৃশ্যের একটা আবেগপ্রবণ বর্ণনা রিভিলস প্রকাশিত হয় বা প্রকাশিত করে the eternal desire of man to seek the splendor of nature। eternal মানে চিরন্তন, desire মানে কামনা, of man মানুষের চিরন্তন কামনাকে প্রকাশ করে। কিসের কামনা? না to seek the splendor of nature, প্রকৃতির যে স্প্লেন্ডার, দারুণ সৌন্দর্য, সেটাকে পাওয়ার জন্য। অর্থাৎ the poem is giving a short description of the feelings of the poet as well as of a person who always wants to have a sea voyage। এখানে একটা অনুভূতির কথা বলা হয়েছে, যে অনুভূতি কবি বা একজন ব্যক্তি সবসময় উপলব্ধি করতে চান সমুদ্র যাত্রার মাধ্যমে। এই কবিতাটা আমাদেরকে আরেকটা কবিতার সঙ্গে অনেকটা মিল দেখিয়ে দেয়। সেই কবিতার নাম হলো ওয়ান্ডারথার্স্ট। ওয়ান্ডারথার্স্ট ইজ অ্যাকচুয়ালি রিটেন বাই জেরাল্ড গোল্ড। সাবজেক্ট ম্যাটার
আমরা এখানে যেমন সি ভয়েজের পাচ্ছি, ওখানেও সাবজেক্ট ম্যাটার একই রকমভাবে সি ভয়েজের উপরেই বলা হয়েছে। দ্য নেম অফ দ্য পোয়েম ইজ অ্যাকচুয়ালি ওয়ান্ডার থার্স্ট, বিকজ the poet or the narrator or the man has the great thirst to have a wonder in the sea. এখানে একটা সুন্দর লাইন ছিল, যে লাইনে বলা ছিল যে ইট ওয়াক্স ইন মি লাইক ম্যাডনেস টু সে গুড বাই ফর দ্য সিজ কল অ্যান্ড দ্য স্টার্স কল অ্যান্ড ওহ দ্য কল অফ দ্য স্কাই। অর্থাৎ কবির মধ্যে একটা ম্যাডনেস তৈরি করে টু সে গুড বাই টু হিজ ডিয়ার অ্যান্ড নিয়ার ওয়ান, প্রিয়জনদের গুড বাই জানানোর জন্য। ইট সাজেস্ট দ্যাট দ্য স্টার্স কল, তারারা তাকে ডাকে, স্কাই তাকে ডাকে। ইট ইজ দ্য এক্সাইটমেন্ট অফ দ্য সি ভয়েজ অ্যান্ড এক্সাইটমেন্ট অফ দ্য ওয়ান্ডার থার্স্ট। আমরা এই সি ফিভার টেক্সটে আসি এবং টেক্সট প্রসঙ্গে আমরা রেফারেন্সগুলো বা মিনিংগুলো দেখি। আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেন, আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ, আমি নিশ্চয়ই যাব, গো ডাউন টু দ্য সিজ এগেন, সমুদ্রে আবার আমি নিশ্চয়ই যাব। অর্থাৎ দ্য পোয়েট ইজ ডিটারমাইন্ড, কবি যথেষ্ট মনস্থির করে ফেলেছেন, দৃঢ়প্রতিজ্ঞ হয়েছেন যে তিনি আবার সমুদ্রে যেতে চাইছেন। এই এগেন কথাটা, যে এগেন কথাটা এখানে ব্যবহার করা রয়েছে, এই এগেন কথাটা কবির প্রিভিয়াস সি জার্নিকে এক্সপ্রেস করে। অর্থাৎ কবি যে আগে সি জার্নি করেছেন সেটা এই এগেন কথাটা প্রমাণ করে। আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেইন, আমি নিশ্চয়ই সমুদ্রে আরও একবার যাব। টু দ্য লোনলি সি অ্যান্ড দ্য স্কাই, সিটা কেমন? লোনলি। লোনলি কথাটার অর্থ হলো একা, লোনলি কথার অর্থ একা, একা বা নিস্তব্ধ সমুদ্রে। অ্যালোন, একা, সেই সমুদ্রে তিনি যেতে চান। অ্যান্ড দ্য স্কাই, সেই আকাশের কাছে তিনি যেতে চান। অ্যান্ড অল আই আস্ক, এবং যা কিছু আমি চাই সেটা কি কি না, ইজ এ টল শিপ, একটা বড় জাহাজ, এ টল শিপ, অ্যান্ড এ স্টার, এবং একটা তারা, টু স্টিয়ার হার বাই, স্টিয়ার মানে টু গাইড, তাকে পথ দেখানোর জন্য। হার বলতে এখানে টল শিপকে বোঝানো হয়েছে। অর্থাৎ দ্য পোয়েট আস্কস ফর, কবি কিসের জন্য চাইছেন? দ্য পোয়েট আস্কস ফর এ টল শিপ টু স্টিয়ার অ্যান্ড অলসো এ স্টার, কবি একটি তারাকে চাইছেন। দ্য স্টার উইল গাইড, স্টিয়ার মিনস গাইড, গাইড করবেন, কাকে গাইড করবে? দ্য টল শিপটাকে, অর্থাৎ টল শিপ, এবং তাতে কবি বা ন্যারেটর সহ যে ক্রিউটা থাকবে, যে জনতা থাকবে, যে নাবিকেরা থাকবে, সবাইকে গাইড করে নিয়ে যাবে। অ্যান্ড দ্য হুইলস কিক, এবং এখানে যে জাহাজের হুইলস বলতে চাকাকে বোঝানো হয়, কিন্তু এখানে হুইল বলতে একটা সার্কুলার ফ্রেমকে বোঝায়, যেটা একটা জাহাজকে গতিপথ এগিয়ে নিয়ে যাবে। সেই হুইল, সেই চাকার প্রয়োজন রয়েছে। এবং কিক, কিক মানে হচ্ছে সাডেন স্ট্রাইক, আঘাত করা। অর্থাৎ এই যে হুইলটা যত জলকে আঘাত করবে তত জাহাজটা এগিয়ে যাবে। অ্যান্ড দ্য উইন্ডস সং, এবং কবি চাইছেন বাতাসের গান, অর্থাৎ যথেষ্ট বাতাস বইবে। অ্যান্ড দ্য হোয়াইট সেলস সেকিং, হোয়াইট মানে সাদা, সেল মানে পাল, এবং জাহাজের পালটা কি করবে? শেকিং, শেকিং মানে ট্রেমলিং, কাঁপবে। কবির রিকোয়ারমেন্ট কি? কবির প্রয়োজনীয় জিনিসগুলো, প্রথমে তিনি টল শিপের কথা বলেছেন, তারপর তিনি একটা স্টার বলেছেন টু গাইড দ্য শিপ, শিপটাকে গাইড করার জন্য, তারপর তিনি বলছেন হুইলসের কিক অর্থাৎ চাকার আঘাত, সো দ্যাট দ্য শিপ ক্যান মুভ, যাতে করে শিপটা এগোতে পারে। অ্যান্ড দ্য উইন্ডস সং, এবং বাতাসের শব্দ, ইট মিনস দ্য ব্লো অফ দ্য উইন্ড, উইন্ড বাতাসের বইতে হবে। অ্যান্ড দ্য হোয়াইট সেল সেকিং, এবং পালটা, সাদা পালটা ক্রমশ ট্রেমলিং হবে, অর্থাৎ প্রচুর কাঁপবে, বিকজ অফ দ্য ব্লো অফ দ্য উইন্ড, বাতাস বওয়ার জন্য। অ্যান্ড এ গ্রে মিস্ট, এবং এক ধূসর
মিস্ট মানে হচ্ছে কুয়াশা। গ্রে বলতে বোঝায়, গ্রে কথাটা বলতে বোঝায় এ কালার বিটুইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, অ্যান্ড দ্য মিস্ট ইজ অ্যাকচুয়ালি গ্রে ইন কালার। মিস্ট কুয়াশা, কুয়াশাটা কিন্তু একটা ধূসর বর্ণেরই হয়। অন দ্য সিজ ফেস সমুদ্রের মুখে কবির কুয়াশা লাগবে, অ্যান্ড এ গ্রে ডন ব্রেকিং এবং একটা ধূসর গোধূলি, দ্য ডন টাইম অফ ডন, ডন বলতে গোধূলি নয় ভোর, অর্থাৎ উষা সৃষ্টি হবে। সকাল বেলায় যখন সকালের সূর্যের আলো উঠবে তখন একটা আলো আঁধারি পরিবেশ তৈরি হয়। দিস ইজ নট ব্ল্যাক, দিস ইজ নট ব্রাইট, ইট ইজ গ্রে, এটা হচ্ছে ধূসর। অর্থাৎ বিকজ অফ দ্য ডিন লাইট, নিষ্প্রভ আলোর জন্য দ্য ডনকে বলা হচ্ছে গ্রে। ব্রেকিং, ব্রেকিং মিন স্টার্টিং, বিগিনিং। কবির একটা গ্রে ডন যেটা স্টার্ট হবে এরকম একটা অ্যাটমসফিয়ার কবির প্রয়োজন। টু স্টার্ট এ জার্নি অন দ্য সি, সমুদ্রের উপরে তার জার্নিটা শুরু করার জন্য। আমরা আরেকবার দেখে নিই। আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেইন টু দ্য লোনলি সি অ্যান্ড দ্য স্কাই। আমি আবার সমুদ্রে যাব নিঃসঙ্গ ও আকাশের পথে। অ্যান্ড অল আই আস্ক ইজ এ টল শিপ অ্যান্ড এ স্টার টু স্টিয়ার হার বাই। এবং আমার প্রয়োজন একটি বড় জাহাজ এবং সেটিকে গাইড করার জন্য একটি তারা। অ্যান্ড দ্য হুইলস কিক অ্যান্ড দ্য উইন্ড সং অ্যান্ড দ্য হোয়াইট সেল সেকিং। আর কি প্রয়োজন? হুইলস কিক চাকার আঘাত জলের উপর, সো দ্যাট দ্য শিপ ক্যান মুভ, যাতে করে শিপটা এগোতে পারে। দ্য উইন্ড সং বাতাসের গান অর্থাৎ ব্লো অফ দ্য উইন্ড। দ্য হোয়াইট সেল সেকিং সাদা পালের কাঁপুনি, ইট অলসো মিনস দ্য ব্লো অফ দ্য উইন্ড। অ্যান্ড এ গ্রে মিস্ট একটা ধূসর কুয়াশা অন দ্য সিজ ফেস অন দ্য সারফেস অফ দ্য সি ওয়াটার, জলের উপরে কুয়াশার আচ্ছাদন প্রয়োজন। অ্যান্ড এ গ্রে ডন ব্রেকিং আর একটা ধূসর উষা বা প্রভাত তৈরি হবে। বিগিনিং, ব্রেকিং মিন স্টার্টিং। নেক্সট স্টেঞ্জা, আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেইন। আমি নিশ্চয়ই যাব সমুদ্রে, আরও রিপিটেশন হয়েছে। ফার্স্ট স্টেঞ্জাতে আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেইন বলা ছিল, সেকেন্ড স্টেঞ্জাতে এসে কবি আবার রিপিট করে বলছেন আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেইন। এটা কবি কেন রিপিট করলেন? কবি এটা রিপিট করলেন এটা বোঝানোর জন্য যে দ্য পোয়েট ইজ ভেরি মাচ ইগার, যথেষ্ট কবি আগ্রহী। দ্য পোয়েট হ্যাজ বিন ফিলিং এ কাইন্ড অফ ম্যাডনেস ইন হিম, তার মধ্যে এক ধরনের পাগলত্ব, এক ধরনের ক্রেজিনেস তার মধ্যে কাজ করছে সমুদ্রে যাওয়ার জন্য। অর্থাৎ টু এমফ্যাসিস অন হিজ থার্স্ট ফর ওয়ান্ডার, থার্স্ট ফর সি ভয়েজ, তার সমুদ্র যাত্রার তৃষ্ণার উপরে গুরুত্ব দেওয়ার জন্য, এমফ্যাসিস করার জন্য, জোর দেওয়ার জন্য দ্য পোয়েট রিপিটস দ্য লাইন, কবি এই লাইনটা রিপিট করলেন। ফর দ্য কল অফ দ্য রানিং টাইড, কবি এবার বলছেন কে তাকে ডাকছে। অর্থাৎ হোয়াট আর দ্য ন্যাচারাল এলিমেন্টস, কোন কোন প্রাকৃতিক উপাদানগুলো আর অ্যাকচুয়ালি কলিং দ্য পোয়েট টু স্টার্ট দ্য সি ভয়েজ, সমুদ্র যাত্রা শুরু করার জন্য কোন কোন ন্যাচারাল এলিমেন্টগুলো কবিকে ডাকছে, কোন কোন ন্যাচারাল এলিমেন্টগুলো কবিকে ইন্সপায়ার করছে। ফর দ্য কল অফ দ্য রানিং টাইড, রানিং মানে দৌড়ানো, কিন্তু এখানে রানিং মানে হচ্ছে মুভিং টাইড, টাইড মানে জোয়ার। অর্থাৎ যে জোয়ারটা চলে এসছে, সেই জোয়ার শুরু হয়ে গেছে, মানে দিস ইজ দ্য টাইম ফর স্টার্টিং দ্য সি ভয়েস, দিস ইজ দ্য টাইম ফর স্টার্টিং বা ফর মুভিং দ্য শিপ, জাহাজটাকে এগিয়ে নিয়ে যাওয়ার সময়। বিকজ ইট ইজ দ্য টাইম অফ দ্য টাইড, কারণ জোয়ারের সময় হয়ে গেছে। দ্য টাইড টেলস দ্য পোয়েট দ্যাট হি শুড সেট আউট ফর এ জার্নি, তার একটা জার্নি শুরু করা প্রয়োজন। ইজ এ ওয়াইল্ড কল অ্যান্ড ক্লিয়ার কল, এই যে টাইডের যে কল, যে ডাক, কবিকে যে ডাকছে সেটা কেমন? এ ওয়াইল্ড কল। ওয়াইল্ড কথাটার অর্থ হলো বন্য, ওয়াইল্ড কল, কিন্তু ডাকটা কিভাবে ওয়াইল্ড হবে, বন্য ডাক কিভাবে হবে? আসলে এই ওয়াইল্ড কথাটার মাধ্যমে কবি বোঝাতে চাইছেন যে দ্য কল
হ্যাজ দ্য পাওয়ার অফ গ্রেট ইন্সপিরেশন। তার উপরে প্রভাব ফেলার মতন দারুণ ক্ষমতা রয়েছে। বন্য পাগলের মতন একটা ইন্সপিরেশন তার উপরে তৈরি করছে। দিস ইজ সাজেস্টেড বাই দ্য ওয়াইল্ড, বাই দ্য ওয়ার্ড ওয়াইল্ড। ইট ইজ দ্য vividness, clarity and it is the complexity of the inspiration. এটাই হচ্ছে সেই ইন্সপিরেশনের জটিলতা। and a clear call that may not be denied, এবং পরিষ্কার ডাক, ক্লিয়ার কল, পরিষ্কার ডাক, that may not be denied, denied মানে অগ্রাহ্য করা, যেটা অগ্রাহ্য করা বা অস্বীকার করা যাবে না। the poet cannot deny it, the poet must accept it, কবি এটাকে নিশ্চিতভাবে গ্রহণ করবেন। and all I ask is a windy day, কবির কি প্রয়োজন? কবি আরো বলছেন আমি যেটা চাই, all I ask, যেটা আমি চাই সেটা হলো is a windy day, a day full of wind, একটা দিন যেটা বাতাসে পরিপূর্ণ হবে, because wind will help me to move in the sea, সমুদ্রে এগিয়ে যেতে জাহাজটাকে সাহায্য করবে এই বাতাস। আর কি না, as with white clouds flying, এবং সাদা মেঘ উড়ে বেড়াবে, আকাশে সাদা মেঘ থাকবে। and the flung spray, spray মানে হচ্ছে drops of water flying, বাতাসে জলের বিন্দু বিন্দু কণা বা ফোঁটা যদি বাতাসে উড়ে সেটাকে বলা হয় স্প্রে। ফ্লাং স্প্রে, ফ্লাং মানে হচ্ছে থ্রোন, ছুঁড়ে ফেলা হয়েছে এরকম, ছিটকে পড়েছে এরকম। এটা ফ্লাং স্প্রে কিভাবে সৃষ্টি হয়? আরেকটা বলেছে দ্য ব্লোন স্পিউম, ব্লোন মানেও ওরকম উড়ছে বা হাওয়ায় উড়া, ড্রাইভেন বাই দ্য উইন্ড। স্পিউম মানে হচ্ছে ফেনা, এ কাইন্ড অফ ফোম। অ্যাকচুয়ালি when because of the wind the ship moves in the water, যখন জাহাজটা মুভ করে it actually strikes the water, and the strike of the ship on the water and also the blow of the wind work together, এই যে জাহাজের আঘাতটা এবং বাতাস বোয়াই দুটো একসঙ্গে কাজ করে to create spray, জলের বিন্দু বিন্দু কণা ছিটকায়, ব্লোন ফ্লাং স্প্রে তৈরি করে, অ্যান্ড ব্লোন স্পিউম মানে ফেনা তৈরি করে, অন দ্য ওয়াটার স্পিউম তৈরি হয়, যে স্পিউমটা বাতাসের আঘাতে ছড়িয়ে পড়ে অন দ্য ওয়াটার, জলের উপরে। অ্যান্ড দ্য সি গার্লস ক্রাইং, সি গার্ল বলতে শঙ্খচিলকে বোঝানো হয়, শঙ্খচিল ক্রাইং মানে চিৎকার করবে, দ্য সাউন্ড অফ দ্য সি গার্ল কবি চাইছেন। তাহলে কবি কি কি জিনিস এই স্ট্রেঞ্জাতে আমরা বললাম, কবি কি কি চাইছেন? দ্য পোয়েট ওয়ান্টস এ উইন্ডি ডে, অ্যান্ড দ্যাট উইন্ডি ডে উইল মুভ দ্য হোয়াইট ক্লাউডস ইন দ্য স্কাই, অ্যান্ড ইট উইল অলসো, দ্য উইন্ড অলসো ক্রিয়েট ফ্লাং স্প্রে, স্প্রে তৈরি করবে, অ্যান্ড ব্লোন স্পিউম, অ্যান্ড অ্যাট দ্যাট টাইম দ্য সি গার্ল উইল মুভ ক্রাইং, এবং শঙ্খচিল চিৎকার করতে করতে এগিয়ে যাবে। একবার পুরো স্টেঞ্জাটার মানে দেখে নিই। I must go down to the seas again, for the call of the running tide is a wild call and a clear call that may not be denied. আমি আবার অবশ্যই সমুদ্রে যাব, আমি আবার সমুদ্রে যাব, ছুটতে থাকা ওই স্রোতের, ওই টাইডের ডাকে। এক পাগল করা, যার ডাক, একটা পাগল করা ডাক, যার ডাক সহজে অগ্রাহ্য বা অস্বীকার করা যাবে না। অল আই আস্ক ইজ এ উইন্ডি ডে, আমি একটা ঝোড়ো দিন চাই যেখানে সাদা হোয়াইট ক্লাউডস ফ্লাইং, সাদা মেঘ উড়বে, অ্যান্ড ফ্লাং স্প্রে অ্যান্ড দ্য ব্লোন স্পিউম অ্যান্ড দ্য সি গার্লস ক্রাইং, এবং স্প্রে তৈরি হবে, স্পিউম ফেনা তৈরি হবে, এবং একটা সি গার্ল, একটা শঙ্খচিলের ডাক শোনা যাবে। The poet's requirement, these are the poet's requirements during the sea voyage, এগুলোই কবি requirements sea voyage এর জন্য। এরপরে লাস্ট স্টেঞ্জাতে আসি, I must go down to the seas again, আবার তিনি রিপিট করছেন, আবার আমি বলছি, the poet is giving the emphasis on his sea voyage, how necessary, how energetic he is, how eager he is to start the voyage,
The poet is giving the emphasis on this matter by this particular phrase, I must go down to the seas again. To the vagrant gypsy life. Vagrant কথার অর্থ হলো ওয়ান্ডারিং। ওয়ান্ডারিং মানে যারা যাযাবরের মতন ঘোরে, ভব ঘুরে। জিপসি লাইফ, জিপসি ইট মিনস নোম্যাডিক, নোম্যাড, নোম্যাড লাইফ, নোম্যাডিক লাইফ বলতে পারি আমরা, অর্থাৎ যাযাবর জীবন। ভ্যাগ্রেন্ট মানে ভব ঘুরে, জিপসি লাইফ লাইক দ্য জিপসি, জিপসিদের মতন একটা ভব ঘুরে যাযাবর জীবন তিনি পান, মানে পেতে চান সমুদ্রের জার্নির মাধ্যমে। অর্থাৎ দ্য পোয়েট ওয়ান্টস এ কেয়ারফ্রি লাইফ, কবি একটা যত্নহীন চিন্তাহীন জীবন কাটাতে চান। টু দ্য গার্লস ওয়ে, গার্লস বলতে সি গার্ল শঙ্খচিলকে বোঝানো হয়। টু দ্য গার্লস ওয়ে মানে যে রাস্তায় শঙ্খচিল এগিয়ে যায়, অর্থাৎ শঙ্খচিলের রাস্তায় তিনি যেতে চান। অ্যান্ড দ্য হোয়েলস ওয়ে, এবং একটা তিমির রাস্তায়, হোয়েল মানে তিমি, তিমির রাস্তায় যেতে চান। হোয়ার দ্য উইন্ড ইজ লাইক এ হোয়েটেড নাইফ, আর যেখানে বাতাসটা, হোয়েটেড মানে হচ্ছে তীক্ষ্ণ, শার্প, তীক্ষ্ণ, নাইফ মানে ছুরি, যেখানে বাতাসটা তীক্ষ্ণ ছুরির মতন আঘাত করে, যেখানে বাতাসের তীক্ষ্ণ ছুরির আঘাত। এটা হোয়েটেড নাইফ কি বোঝায়? হোয়েটেড নাইফ বলতে বোঝায় দ্য কমপ্লেক্সিটি অর দ্য ডেঞ্জার অন দ্য সি ভয়েজ। ইভেন দ্য পোয়েট উইল ফিল দ্য ডেঞ্জার অন দ্য সি ভয়েজ। সি ভয়েজে কবি কি পাবেন? ডেঞ্জার পাবেন, একটা বিপদ পাবেন। হি উইল নট অলওয়েজ বি ভেরি মাচ জয়াস, তিনি সর্বদাই আনন্দিত হবেন না। হি উইল নট অলওয়েজ গেট কমফোর্ট, তিনি সবসময় আরাম পাবেন না। হি উইল গেট অলসো দ্য ফিলিংস অফ হোয়েটেড নাইফ, শার্প নাইফ, তীক্ষ্ণ ছুরির মতন একটা আঘাত তিনি পাবেন, যেখানে উইন্ডটা সেই নাইফের কাজ করবে। অ্যান্ড অল আই আস্ক ইজ এ মেরি ইয়ার্ন, ইয়ার্ন অল যেটা আমি চাই সেটা হলো মেরি, মেরি মানে জয়াস, আনন্দিত। ইয়ার্ন মানে হচ্ছে ডিজায়ার, কামনা। সরি, ইয়ার্ন মানে ডিজায়ার হয়, কিন্তু এখানে ইয়ার্ন, YARN, ইয়ার্ন মানে হচ্ছে স্টোরি। মেরি মানে হচ্ছে জয়ফুল, জয়ফুল স্টোরি, অর্থাৎ মেরি ইয়ার্ন মানে জয়ফুল, একটা আনন্দপূর্ণ স্টোরি, গল্প তিনি শুনতে চান। অ্যান্ড অল আই আস্ক ইজ এ মেরি ইয়ার্ন ফ্রম এ লাফিং ফেলো রোভার। ফেলো রোভার মানে সঙ্গী নাবিক, যে সঙ্গী নাবিক তার সঙ্গে আছে, অ্যাকম্পেনিং সেলার তার সঙ্গে যিনি আছেন, তার কাছ থেকে তিনি একটা মেরি ইয়ার্ন শুনতে চান, একটা জয়ফুল স্টোরি শুনতে চান। অ্যান্ড কোয়াইট স্লিপ, এবং শান্তভাবে ঘুমোতে চান। অ্যান্ড সুইট ড্রিম, মিষ্টি স্বপ্ন দেখতে চান। হোয়েন দ্য লং ট্রিক ইজ ওভার, ট্রিক মানে হচ্ছে জার্নি, যখন দীর্ঘ জার্নিটা অতিক্রান্ত হয়, দীর্ঘ জার্নিটা যখন শেষ হয়ে যাবে। ট্রিক কথাটার মানে এই লং ভয়েজ অর জার্নির কথা বলা হয়েছে, এই সমুদ্র যাত্রার কথা বলা হয়েছে। সমুদ্র যাত্রা যখন শেষ হয়ে যাবে তখন তিনি একটা কোয়াইট স্লিপ এবং সুইট ড্রিম চাইছেন। তিনি চাইছেন একটা মিষ্টি স্বপ্ন এবং একটা শান্ত ঘুম তিনি চাইবেন। এটার অর্থ হলো এটাই যে কবি কেন এরকম লং ট্রিক ওভার হওয়ার পর এটা চাইছেন, কারণ তখনই তিনি বলছেন যে আই উইল বিকাম কাম অ্যান্ড কোয়াইট, কারণ তখনই কবি শান্ত হবেন। বিকজ হিজ থার্স্ট ফর সি ভয়েজ উইল গেট স্যাটিসফাইড, সেখানে তার যে সি ভয়েজের জন্য যে থার্স্টটা সেটা সন্তুষ্ট হবে, স্যাটিসফাইড হবে, থার্স্টটা পূরণ হবে। অর্থাৎ এইখানে এই পোয়েমের ফাইনাল স্টেঞ্জাতে কবি একটা ফাইনাল জায়গায় বা ফাইনাল ডেস্টিনেশন খুঁজে পেতে চাইছেন, সেটা হচ্ছে যে একটা স্লিপ এবং সুইট ড্রিমের কথা বলছেন। দিস ইজ কোয়াইট ডিফারেন্ট ফ্রম দ্য আদার পোয়েটস, জাস্ট লাইক উই হ্যাভ গিভেন এক্সাম্পল অফ ওয়ান্ডার থার্স্ট। ওয়ান্ডার থার্স্টে কবি বলছেন কামাই মে বাট গো আই মাস্ট, কামাই মে বাট গো আই মাস্ট, যাবো আমি নিশ্চয়, ফিরে আসতেও পারি নাও আসতে পারি, কিন্তু যাবেও আমি নিশ্চয়। অ্যান্ড ইফ মেন আস্ক ইউ হোয়াই, কিন্তু যদি মানুষ জিজ্ঞেস করে কেন, ইউ মে পুট দ্য ব্লেম অন দ্য স্টার্স অ্যান্ড দ্য সান অ্যান্ড দ্য স্কাই, তুমি দায়ী করবে সেই স্টারদেরকে, সেই সানদেরকে, সেই স্কাইকে। এটা বলা হয়েছে ওয়ান্ডার থার্স্ট পোয়েমে, কারণ দ্য পোয়েট ইজ নট শিওর ওয়েদার হি উইল রিটার্ন অর নট।
আমরা এই পোয়েমের ফাইনাল জায়গায় এসে কবি একটা কোয়াইট স্লিপ এবং সুইট ড্রিম চাইছেন। হয়তো কবি কোয়াইট স্লিপ বলতে ডেথকেই বোঝাচ্ছেন, হয়তো মেবি দেয়ার উইল বি ডেথ ওয়েটিং ফর হিম, কিন্তু এরকম ধরনের মিনিং এখানে না করে আমরা বলবো দ্য পোয়েট ওয়ান্টস এ কেয়ারফ্রি স্লিপ, and in that sleep he will be so carefree, তিনি এতটাই কেয়ারফ্রি হবেন that he will have a sweet dream, তিনি একটা মিষ্টি স্বপ্ন দেখবেন তার এই ট্রিকটা কমপ্লিট হওয়ার পরে, তার এই জার্নিটা কমপ্লিট হওয়ার পরে। সুতরাং আমরা লাস্ট স্ট্যান্জাতে কি পড়লাম একবার বাংলায় দেখে নিই। আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেইন টু দ্য ভ্যাগ্রেন্ট জিপসি লাইফ, আমি সেই ভবঘুরে যাযাবর জীবনের মতো একটা জীবন চাই, আমি আবার সমুদ্রে ফিরে যেতে চাই। টু দ্য গার্লস ওয়ে অ্যান্ড দ্য হুইলস ওয়ে ওয়্যার দ্য উইন্ড ইজ লাইক এ ওয়েটেড নাইফ, সেই শঙ্খচিলের রাস্তায়, সেই তিবির রাস্তায়, সেই রাস্তায় যেখানে চকচকে শান দেওয়া ছুরি হিসাবে কাজ করে বাতাস। And all I ask is a merry yarn from a laughing fellow rover, এবং আমি যেটা চাই সেটা হলো একটা আনন্দপূর্ণ গল্প আমার প্রিয়, আমার সঙ্গে থাকা কম্পেনিয়ন সেলের নাবিকের কাছ থেকে। And quiet sleep and sweet dream when the long trek is over, শেষমেশ আমার একটা মিষ্টি স্বপ্ন এবং শান্তির নিদ্রা প্রয়োজন। আমি এই সম্পূর্ণ পোয়েমটা পড়ে এখান থেকে আমি যে সাবস্টেন্সটা পাচ্ছি বা এক কবিতার মূল বিষয়বস্তু পাচ্ছি সেটা কি? কিন্তু মূল বিষয়বস্তুতে যাওয়ার আগে আমরা কতকগুলো প্রত্যেকটা স্টেঞ্জা অনুযায়ী কতকগুলো সেন্টেন্স তৈরি করে নেব যেগুলো আমাদের এই পোয়েম থেকে খুব ইম্পর্টেন্ট, লেখার ক্ষেত্রে খুব সুবিধা হবে। যেমন ফার্স্ট যে স্টেঞ্জাতে আমি বলতে পারি I must go down to the seas again, to the lonely sea and the sky, and all I ask is a tall ship and a star to steer her by. The poet wants to go on a sea voyage again, and he wants a large ship, and his ship will be guided by a star. And then the poet wants to feel the wheels kick. He also wants to hear the white sail shaking, and he will enjoy the grey mist on the surface of the sea water, and then at that time the dawn, which is grey in color, will start. In the second stanza, the poet says, I must go down to the seas again. This is repeated because the poet is giving emphasis on his yearning or his desire of the sea voyage. For the call of the running tide, the poet is being called by the tide, and that call is wild and clear call, and it cannot be denied. এটাকে অস্বীকার করা যাবে না। And now the poet also asks for a day full of wind, because at that time the clouds will fly in the sky, and in the water the spray and the spume will be created by the wind and the sea gulls crying. The poet also desires to have the sound of the music of a seagull. In the third stanza, the poet also says that he must go down to the seas again, and he will have a vagabond life, carefree life like a gypsy. And he wants to go on the way of the seagull, on the way of the whale, and he wants a place where the where the wind will work like a whetted knife, sharp knife, and it will torment him. And all I ask is a merry yarn from a laughing fellow rover. The poet actually wants a joyful story from his fellow companion sailor, and then he will have quiet sleep and sweet dream after the long journey on the sea water. So what is the central idea? এই কবিতার মধ্যে মূল আইডিয়াটা কি? আমরা কি সাবস্টেন্স পাচ্ছি? সেন্ট্রাল আইডিয়াটা কি পাচ্ছি? অ্যাকচুয়ালি দ্য থিম বলতে আমাকে যদি বলা হয় যে এই কবিতাটার থিম কি, বিষয়বস্তু কি, তাহলে আমি বলবো দ্য থিম অফ দ্য পোয়েম ইজ অ্যাকচুয়ালি দ্য ওয়ান্ডার থার্স্ট।
or the thirst for wonder. Actually, the poet hears here the call of the sea, and that call is irresistible. The poet has an eagerness in his mind to know the unknown and to see the unseen and to conquer the unconquerable. Actually, the poet has felt a kind of temptation and excitement from the nature, from the sea, and that's why the poet wants to travel in a gigantic ship on wind blown and rolling seas. So যদি আমরা পয়েন্ট বাই পয়েন্ট আমরা বলি যে এই যে এখানে যে টাইটেলটা বা যে দেওয়া হয়েছে সেই টাইটেলটা হলো সি ফিভার, যদি পয়েন্ট বাই পয়েন্ট আলোচনা করি তাহলে আমরা দেখব যে এখানে সি ফিভার টাইটেলটা জাস্টিফাইড। কেন? বিকজ ফিভার means here excitement. The poet feels the excitement to have a voyage on the sea. Number one. Number two, the poet describes his expectations regarding the voyage of the sea. কবি এখানে সমুদ্র যাত্রার উপরে তার যে প্রত্যাশা সেটা প্রকাশ করেছেন, and he beautifully unveils his own excitement and his own adventurous nature. তার রোমাঞ্চকর অভিজ্ঞতা এবং এক্সাইটমেন্ট দুটোই প্রকাশ করেছেন। And finally, we will say that number three, that the poet actually beautifully has presented the sea. কবি দারুণভাবে সমুদ্রটাকে এক্সপ্রেস করেছেন, because in the eyes of a true adventurer, সত্যিকারের রোমাঞ্চকর অভিজ্ঞতা প্রাপ্ত একজন ব্যক্তির চোখ দিয়ে যেন সেটাকে প্রকাশ করা হয়েছে। That's why the title is justified. ডিয়ার স্টুডেন্টস, আমাদের এই চ্যানেলে তোমাদের স্বাগত। ইংলিশ ল্যাঙ্গুয়েজ, টেক্সট, অ্যানোটেশন, কম্প্রিহেনশন এক্সারসাইজ, রাইটিংস এবং গ্রামার লেসনের মাধ্যমে আমাদের এই চ্যানেল তোমাদের সর্বদা সাহায্য করবে। ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবং স্পিকিংয়ের উপরে তোমাদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে যথেষ্ট সাহায্য করবে। আমাদের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং কমেন্ট, লাইক এবং শেয়ারের মাধ্যমে আমাদের চ্যানেলটিকে সমৃদ্ধ করতে সাহায্য করো।